আসলে আপনি খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে এসেছেন, তো কোন মাঠটা আপনার কাছে অনেক বেশি কঠিন মনে হয়? থাকে না যে আসলে এই মাঠে আপনাকে অনেক বেশি মানে কাঠখড় পোহাতে হচ্ছে? আসলে ফুটবল মাঠে যখন খেলেছি সেটা তো অবশ্যই দেশের জন্য খেলেছি, দেশের মানুষকে উৎসাহিত করা বা দেশের জন্য ভালো কিছু বয়ে আনা, এটার ভালো লাগা ডেফিনেটলি অনেক ভালো লেগেছে সব সময়। এবং পাশাপাশি রাজনীতির মাঠটা আসলে টোটালি ডিফারেন্ট। বাংলাদেশের রাজনীতিকে গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার সরকার একদম কলুষিত করে দিয়ে গেছে। তো সেই জায়গা থেকে চিন্তা করলে আসলে ফুটবল মাঠটি টোটালি একটি ডিফারেন্ট জায়গা। বাট ফুটবলটিকে যেমন আমি এনজয় করেছি, বাট ঠিক একইভাবে রাজনীতিতে আসার পরে এদেশের সাধারণ মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে কিন্তু আমি রাজনীতিতে এসেছি। এই জায়গাটায় কিন্তু আপনার স্যাক্রিফাইসটা অনেক, বেশ কয়েকবার জেলে যেতে হয়েছে। একটু আপনার কাছে আমি জানতে চাই যে জেলে গিয়ে আসলে এই যে একটা লম্বা লম্বা সময় থাকতে হয় আপনাকে, আপনি কি করেন আসলে? আমি প্রায় প্রথমে 1 মাস জেলে ছিলাম। তো 1 মাস জেলে থাকলেও প্রথমবার হয়তো বা আমাদের যারা সতীর্থ যারা ছিল জেলখানায়, আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দ ছিল এবং যারা কারাগারের ভিতরে ছিল, তো আমরা ভিতরে মাঝে মাঝে খেলাধুলা করতাম। ফুটবল খেলার একটি জায়গা ছিল। তো সেখানেও দেখা গেছে যে জেলখানা যে কেরানীগঞ্জের যে বন্দীদের অবস্থা, প্রায় 14-15 হাজার বন্দী। তো সেই জায়গায় যখন বিকালবেলা মাঠে ফুটবল খেলতাম, দেখা গেলো সকল বন্দীরাই কিন্তু মাঠে চারপাশে দাঁড়িয়ে যেত। ব্যাপারটা হচ্ছে তাহলে আমাদের ডোমেস্টিক ফুটবলে বা ইন্টারন্যাশনাল ফুটবলে কিন্তু এত দর্শক হয় না, মানে এত দর্শক হতো। হ্যাঁ, ওইখানে কারণ বিকালবেলা তো তাদের কোনো কাজ নেই, তারা সকলেই বের হয়ে আসতো, এসে মাঠে চারপাশে খেলা দেখতো। খেলা দেখে তখন আবার নির্ধারিত 4:30-5টা বাজলেই আবার সেই লকআপের ভিতরে চলে যেতে হতো। তো লকআপে গেলে আসলে মানসিকভাবে অনেক খারাপ লাগতো তখন, যে আসলে একদম টোটালি একটি যে বন্দি জেলখানার যে মূল যে বিষয়টি, সেটি কিন্তু তখন আমরা অনুভব করতাম। এবং সেই ফজর পর্যন্ত টোটালটাই বন্ধ থাকতো, আবার সকালবেলা খুলে দিত। এইভাবে কিন্তু আসলে পুরো 1 মাস কাটিয়েছি। বাট জেল তো মানে জেলই। ওখানে কি আপনি গোলরক্ষক থাকতেন? না, সেখানে গোলরক্ষক থাকতাম না। সেখানে আমি উপরেই খেলতাম, স্ট্রাইকার খেলতাম, গোল করতাম, সবার সাথে মজা করতাম, হ্যাঁ, ভিতরে জেলখানার ভিতরে। বাট তারপরও যেটি বলছিলাম, তো জেলই আসলে সেটা একটা দুঃসহ একটি জায়গা। এটি আসলে কোনো মানুষ কখনোই প্রত্যাশা করে না। ঈদের আয়োজন অনেক ভারী ভারী আলাপ হয়ে যাচ্ছে, আসলে একটু মজার আলাপ করতে চাই, একটু সামনে এগিয়ে যাই, তারপর আসলে অনেক অজানা গল্প জানার চেষ্টা করব, মজার গল্প জানার চেষ্টা করব। মানে আপনি তো আসলে রাজনৈতিক জীবনে এরকম অনেক হেনস্থার শিকার হয়েছেন, বাট খেলার জীবনেও নাকি কিডন্যাপ হয়েছে, মানে আপনি নাকি বেশ ছাত্রার থেকে আবার লাফটাপও দিয়েছিলেন, মানে সিনেমার স্টাইল। একটু যদি মজার গল্পটা বলতেন। না, বিষয়টা আসলে কি, আমাদের ফুটবলের যেই ক্রেজ ছিল বা মানে আমাদের তখন যে দলবদলের যে প্রক্রিয়া ছিল, সেটি ছিল হচ্ছে যে ওই টোকেন যার প্লেয়ার তার। যখন আমি ফার্স্ট মুক্তিযোদ্ধায় জয়েন করি, তখন প্রায় দীর্ঘ 1 মাস আপনার একটি মুন্সিগঞ্জের, পরে বুঝলাম যে এটা মুন্সিগঞ্জে আর কি, মুন্সিগঞ্জের একটি এরকম ছোট্ট একটি দ্বীপের ভিতরে প্রায় না, এটা কিডন্যাপ না, এটা অন্য একটা ঘটনা বলছি। এরকম 3টা ঘটনা আছে। তো প্রায় দীর্ঘ 1 মাস আমাকে ওই থাকতে হয়েছে সেই মুন্সিগঞ্জের একটি ছোট্ট দ্বীপের ভিতরে, এবং সেখান থেকে আমাকে যদি পারে যেতে হতো তাহলে নৌকা দিয়ে যেতে হতো। তো এরকম রাখার পরে যখন আমরা দলবদলের ফাইনাল ডেট আসলো, তখন সবাই একযোগে গিয়ে আমরা ওইখানে উপস্থিত হলাম। এটা একটি বিষয় ছিল। বাট আরেকটি যেটি ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে আপনার আবাহনী ক্লাবে আমাদের যে রূপুদা ছিলেন, উনি একটি কথা বলার জন্য, আবাহনীতে খেলার জন্য আমাকে ডেকেছিলেন। বাট তার অনেক আগেই আমি আসলে মুক্তিযোদ্ধার হয়ে ফাইনাল করে ফেলেছিলাম। তো মুন্না ভাই নিয়ে আমাকে এই আবাহনী ক্লাবে রাখলেন। তো বললো যে আমিনুল, তুমি আবাহনীতে খেলতে হবে, সবাই অফিসিয়ালরা এসে বলতেছিল খেলতে হবে। তো আমি বললাম যে দেখেন, আমি তো মুক্তিযোদ্ধায় ফাইনাল করে ফেলেছি, আমি তো আবাহনীতে খেলতে পারবো না। কয় না, এটা আমরা বুঝবো, কোনো সমস্যা নেই। যাই হোক, যেটা করার বলেছে আর কি তারা। পরবর্তীতে দেখা গেলো যে রাত 12টার সময় তারা আমাকে মানে রাতের অন্ধকারের ভিতরে আমাকে একটি বাসায় নিয়ে যায়। হ্যাঁ, তো বাসায় নিয়ে যাওয়ার পর ওইখানে সেদিন আমি রাতের বেলা থাকলাম। আমি জানি না যে কোথায় এসেছি। দেখলাম যে ওই বাড়িতে কেউ নেই, শুধু একজন ভদ্রলোক ছিলেন। তো ওই ভদ্রলোক থাকার পরে পরের দিন সকালবেলা যখন পত্রিকায় দেখলাম যে মানে আমাকে নিয়ে যে মানে লেখালেখি হচ্ছে বা টানা হেঁচড়া হচ্ছে যে আমিনুল কোথায়, আমিনুল তো মুক্তিযোদ্ধার প্লেয়ার, এবং আবার আহ্বানী বলছে যে তারা জানে না, সব কিছু মিলিয়ে একটি মানে হযবরল অবস্থা ছিল। তো ওই প্রেক্ষাপট থেকে যখন আমি দেখলাম, তখন আমার সাথে আরেকজন খেলোয়াড় ছিল সতীর্থ হাসান। তো হাসানকে তখন বললাম যে দেখ,
এখানে তো অনেক ঘটনাই ঘটছে, আমার ভাইকে আবার নিয়ে গেছে মুক্তিযোদ্ধা ক্লাবে, হ্যাঁ, যে আপনার ভাই কোথায় বলার জন্য। এই পরিবেশটা আসলে আমরা তো ইউজ টু না নর্মালি। তো সেই পরিবেশকে স্বাভাবিক করার জন্য, যেহেতু আমি মুক্তিযোদ্ধার সাথে চুক্তিবদ্ধ ছিলাম আগে থেকেই, তখন বাধ্য হয়ে আপনার দোতলা সিঁড়ি থেকে আপনি লাফ দিয়ে রাস্তায় নেমে তারপরে আমি হ্যাঁ না সিঁড়ি না, মানে দোতলার যে বারান্দাটা খোলা ছিল, বারান্দা থেকে লাফ দিয়ে আগে হলে দেয়ালে উঠলাম, দেয়ালে ওঠার পরে দেয়াল থেকে নিচে নেমে পরে আস্তে করে আমি হাসান আল মামুন, ওকে সবার আগে ফোন দিলাম, আমাদের ন্যাশনাল প্লেয়ার। তো সেই ক্রেজটা কিন্তু আমরা এনজয় করছি। পরবর্তীতে আমি ওই দেয়াল থেকে নেমে পরে হাসান আল মামুনকে ফোন দিলাম, কারণ আমার সাথে ফোনও ছিল না, আমার ফোনটা ওরা রেখে দিয়েছিল তখন, যে আমি যাতে কারোর সাথে কমিউনিকেট করতে না পারি। তো ওই জায়গা থেকে পরে মুক্তিযোদ্ধা ক্লাবে গেলাম। তো তখন তো গিয়ে মুক্তিযোদ্ধা ক্লাবে দেখলাম যে প্রচুর মানে লোকজন, অফিসিয়াল, পুলিশ, বিশাল অবস্থা। বর্ণাঢ্য ক্যারিয়ারটা নিয়ে আসলে কোনো সন্দেহ নেই। একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে রাজনীতি নিয়ে আপনার ভাবনা কি? আপনি কেন্দ্রীয় যেই কমিটি আছে সেখানকার ক্রীড়া সম্পাদক হিসেবে কাজ করছেন, একই সঙ্গে ঢাকা উত্তরের আহ্বায়ক হিসেবে বিএনপির কাজ করছেন, মানে অনেক দায়িত্ব পলিটিক্যাল দিক থেকে চিন্তা করলে। মানে আবার অনেকে আপনাকে ভাবে, যেহেতু আপনি ক্রীড়াঙ্গনের মানুষ, ভবিষ্যতে কখনো বিএনপি ক্ষমতায় আসলে আপনি হয়তো বা স্পোর্টস মিনিস্টার হবেন, এরকম অনেকে স্বপ্ন দেখে বা আপনাকে নিয়ে ভাবে। আপনার আসলে স্বপ্নটা কি? যদি এরকম আমার যেটা স্বপ্ন, যেটা আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের সাথে আমার এই বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে অনেকবার কথা হয়েছে, অনেকবার তার যে স্বপ্নগুলো রয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে, আমার দেখা যে স্বপ্নগুলো রয়েছে, এবং বাংলাদেশের ফুটবল, ক্রিকেট সহ বাংলাদেশের সকল স্পোর্টসকেই নিয়ে আসলে আমরা কাজ করতে চাই। তার ভিতরে যেমন অন্যতম, যেমন আমাদের যেই স্পোর্টসগুলিতে আমরা অলিম্পিকে পার্টিসিপেট করি, বা আমাদের সাবকন্টিনেন্টে যেই গেমসগুলো হয় যেখানে আমরা পার্টিসিপেট করি, আমরা অ্যাকচুয়ালি মানে বলার জন্য বলা না, আমি বাস্তবে সেটা যদি আল্লাহ পাক যদি আমাকে কখনো সুযোগ দেয়, বাংলাদেশের জনগণের ভোটে যদি আমরা নির্বাচিত হতে পারি, আমি বাংলাদেশের টোটাল স্পোর্টসটাকে নিয়েই কাজ করতে চাই। এবং সেইটার কাজ করার স্বপ্নটা, সেটা আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি। এবং আমরা যখন রাজনীতি করি, রাজনীতি থেকে এসে চিন্তা করেছি যে স্পোর্টস এমন একটি জায়গা যেখানে দলমত নির্বিশেষে একটি জাতিকে এক জায়গায় নিয়ে আসতে পারে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের সকল স্পোর্টসকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে একদম পেশাদারি মনোভাবের ভিতরে নিয়ে আসা যায়। শুধু আমি বলার জন্য বললাম বিষয়টা এরকম না, এটাকে শতভাগ বাস্তবায়ন করতে চাই আমি। শুধু আমাদের একটি বিকেএসপি বা আমাদের যে 4টি বিকেএসপি রয়েছে, সেই বিকেএসপি দিয়ে কিন্তু বাংলাদেশের টোটাল স্পোর্টস কখনোই কভার করবে না। আমাদের স্বপ্ন রয়েছে যে প্রত্যেকটি বিভাগীয় শহরে একটি করে বিকেএসপির আদলে, যেখানে পড়াশোনা হবে, যেখানে খেলাধুলা হবে, শারীরিক চর্চা হবে, সব কিছুই হবে। এবং এই ধরনের মানে বিকেএসপির বলেন বা স্পোর্টস যে কমপ্লেক্স বলেন, সেই কমপ্লেক্সের মাধ্যমেই আমরা একদম রুট লেভেল থেকে স্পোর্টসটাকে সারা বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই, এবং পেশাদারি মনোভাব নিয়ে এটি ছড়িয়ে দিতে চাই। গোলবারের সামনে অতন্ত্র প্রহরী হিসেবে অনেক বড় বড়, অনেক বাঘা বাঘা ফুটবলারের শট থামিয়ে দিতেন। আমি কিছু প্রশ্ন করব, সেই মজার একটা খেলা খেলে আসলে আমি শেষ করতে চাই। দর্শক, সেই খেলাটা আসলে এখন শুরু করতে যাচ্ছি। আমিনুল ভাই, আপনি তো ক্রিকেট খেলতেন, মানে শুরুটা হয়েছিল নির্মাণ ক্রিকেট দিয়ে। আমার একটা জানার বিষয়, আমিনুল হক যদি আসলে ক্রিকেটার হতো, কার মতো হতে চাইতেন বা হতেন, মাশরাফি নাকি সাকিব? আমি আসলে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির নাম বলবো না, বাট আমি আমার নিজের মতো করি আমিনুল হতে, অথবা তামিম ইকবাল। না, আমি কোনো চয়েসে যাব না, কারণ আমি সবসময় আমার কেরিয়ারটা গড়েছি এইভাবে যে আমি আমার মতো করে আমি আমিনুল হয়ে গড়ে উঠবো। তো আমি যদি ফুটবলার না হয়ে ক্রিকেটার হতাম, তাহলে আমি আমিনুলের মতোই একজন ক্রিকেটার হতাম। দারুণ আনসার আসলে। মানে আপনি এই বয়সেও, এই অবস্থাতেও এত ফিট থাকছেন, মানে যখন খেলতেন তখন আরও বেশি ফিট ছিলেন। একদম সত্যি করে বলবেন, কতগুলো প্রেমের অফার পেয়েছেন? না, প্লেইং লাইফে আসলে প্রচুর এই ধরনের অফার ছিল, বাট বাস্তবে খেলার দিকে এতটাই বেশি মনোযোগ ছিল, বাট সেদিকে আসলে হয়ে ওঠেনি। বাট যখন আমি ইনজুরিতে পড়েছিলাম, আমার একটি 99-এর, সেই ইনজুরিতে আমি যখন প্রায় 3 মাস অসুস্থ ছিলাম, 3 মাস ফুটবল থেকে বাইরে ছিলাম, তখনই ঠিক আমার একটি ভাবির সাথে, আমার ওয়াইফের সাথে আমার পরিচয় হয়, এবং সেই পরিচয়টা বেশি 3 মাসের মাথায় আমরা বিয়ে করে ফেলি। ভাবির ভয়ে বলছেন না, এমন না তো? যে না 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 না, বাট এরকম প্লেইং লাইফে ছিল, সেটা আমার ওয়াইফ ভালো করে জানে। অন্তত করেনি ফুটবল না, ভয় আসলে
কাকে বেশি পান, মানে খেলার লাইফে বড় একজন স্ট্রাইকারকে ভয় পেতেন বেশি, নাকি এখন ভাবিকে কোনো কারণে ভয় পান বেশি? না, মানে না। কোনটা আসলে ভয়ের মাত্রা যদি বলি? ভয়ের আসলে স্ট্রাইকিং জোনে যখন আমার এগেনস্টে যখন আলফাজ ভাই বা অন্যান্য সিনিয়ররা খেলতেন, তখনও আসলে ভয় পেতাম না, কারণ আমি একজন গোলরক্ষক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আমার ওই গোলটিকে সেভ করা। তো তখনও চেষ্টা করেছি সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে, আগ্রহ দিয়ে ফুটবলটাকে সেভ করা এবং গোলটাকে সেভ করা। আর পারিবারিক লাইফে আসলে মানে একজন পরিপূর্ণ জীবন সঙ্গী হিসেবে আমার যে ওয়াইফ, তাকে আমি পেয়েছি। আমি মনে করি যে আমার 2 মেয়ে 1 ছেলে, তাদেরকে সকলকে নিয়ে আমরা ইনশাআল্লাহ পারিবারিকভাবে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সবখানে মনের মিল আছে? একদম শতভাগ মিল আছে। আপনি কি করেন আর ভাবি কি করে, ব্রাজিল আর্জেন্টিনা যদি বলি? না, এই জায়গাটা একটু পার্থক্য রয়েছে, রাইট? তখন কি আসলে ঝগড়াটা লাগে? আমি না, ওইভাবে ঝগড়া লাগে না, বাট আমি ব্রাজিলের সাপোর্টার এবং আমার মেয়ে 2 মেয়ে এবং আমার ওয়াইফ তারা এবং আমার ছেলে তারা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। মানে আমি একমাত্র হলো ব্রাজিলের সাপোর্টার বাসায়। আচ্ছা, তার মানে এই জায়গাটা এটা নিয়ে একটু তো হবেই, যে যখন বিশ্বকাপ ফুটবল হয় তখনকার আসলে অনুভূতিটাই অন্যরকম। অনেক লম্বা আড্ডা দিলাম, অনেক অজানা গল্প আসলে তারপরও থেকে গেছে, অতৃপ্তি থেকে গেছে। হয়তোবা কোনো একটা আয়োজনে আবারও আপনাকে আমাদের সঙ্গে পাবো, তখন হয়তোবা জেনে নেওয়ার চেষ্টা করব। দর্শক, এই গল্প আড্ডায় ফুটবলার আমিনুল হক, রাজনীতিবিদ আমিনুল হকের অনেক কিছু জানার চেষ্টা করলাম, বাট শেষ পর্যন্ত আসলে পুরোটুকু জানতে পারিনি। যেটা বললাম, আবারও হয়তোবা কোনো এক ঈদের আয়োজনে আমরা তাকে কাছে পাবো। দর্শক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। সবাইকে আরও একবার ঈদ মোবারক। আমিনুল ভাই, আপনাকে ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক এবং আপনাকে সাথে নিয়ে দেশবাসীকে ঈদ মোবারক জানাচ্ছি। সকলেই খুশিভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে একটি স্বাধীন বাংলাদেশে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আপনারা সকলে ঈদ উদযাপন করবেন এবং আগামীর প্রত্যেকটি ঈদ যাতে এইভাবে স্বাধীনভাবে উৎসবমুখর পরিবেশে আমরা উদযাপন করতে পারি, সকলের কাছে এই প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে।